সময়টা ২০০০ সালের বসন্তকাল। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর আতঙ্ক নেমে এসেছে। মানুষজন একেবারে বাসায় আটকে ছিল। শহরের রাস্তাঘাট ছিল শুনশান। খবরের কাগজ, টিভি আর সোশ্যাল মিডিয়া প্রতিদিন মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা ও হাসপাতালের ভিড়ের তথ্য দিয়ে ভরপুর। এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন একেবারে বদলে গেছে। আমি এবং আমার পরিবার চেষ্টা করছিলাম সচেতনভাবে জীবনযাপন করতে। প্রতিদিন সকালবেলা উঠে হাত ধোয়া, গ্লাভস পরা, মাস্ক পরা সবই ছিল নিয়মিত অভ্যাস। খাবার পুষ্টিকর, ঘর পরিচ্ছন্ন। তবে আতঙ্ক যেন সব সময় আমাদের সঙ্গে ছিল। প্রতিটি শব্দ, প্রতিটি কৌতূহলী ছোঁয়া মনে করিয়ে দিত করোনা ভাইরাস কতটা কাছাকাছি। আমার স্কুল বন্ধ, পড়াশোনা করতে হয়েছে অনলাইনে। অবসর সময়ও অনেক। এই সময়টায় আমি ছবি আঁকি, গল্প লিখি, বই পড়ি, পরিবারের সঙ্গে লুডো খেলি। যখন মন খারাপ হয় বন্ধুদের সাথে চ্যাট করি বা ফোনে কথা বলি। এইভাবে দিন কাটত। একদিন রাতের ভাতের সময় আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমি, মা, বাবা আর ভাইয়া। হঠাৎ দরজা জোরে জোরে ঠেলতে ঠেলতে কেউ চেঁচাচ্ছে, দরজা খোল, দরজা খোল, আমার খুব খিদে পেয়েছে। প্রথমে আমরা ভয়ে স্তব্ধ। মনে হলো যেন কোনো ভূত আমাদের বাসায় প্রবেশ করতে চাইছে। বাবা দরজার লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকালেন। সাদা কাপড়ে ঢাকা একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত দৃষ্টি। আমরা সবাই আতঙ্কিত। আমি নিজেও ঠিক জানতাম না কি করা উচিত। তখন আমি সাহস করে দরজার কাছে গিয়ে বললাম, তুমি কে, কেন এসেছ? তোমার খিদে পেয়েছে, তোমাকে খেতে দেই? আমরা সবাই মুখে মাস্ক পরে দরজা খুললাম। মেয়েটি দেখতে সুন্দর, কিন্তু মানুষের মতো নয়। ভূত প্রেতের কথা আগে কখনো বিশ্বাস করিনি, তবু মায়া হলো। তুমি কি খাবে, আমি জিজ্ঞেস করলাম। আমার খিদে পেয়েছে, তোমার কাছে যা আছে তা দাও, সে বলল। আমার মা রান্না করা ভাত সবজি মেয়েটির জন্য এনে দিল। মেয়েটি তা খেয়ে ফেলল। মনে হল অতিরিক্ত ক্ষুধার্ত। এরপর সে তার পরিচয় দিল। আমার নাম শীলা। আমার পরিবারে আমার মা, ভাই আর একটি আন্টি ছিল। আমার বাবাকে কেউ মেরেছে। আমাদের মধ্যে কখনো শান্তি ছিল না। আমি বড় হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শীলা অতীত গল্প শুনে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। তারপরও সে পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। আমি জানতে চাইলাম, তুমি কি আমাকে পড়াবে? অবশ্যই, সে উত্তর দিল। এরপর থেকে শীলা আমার বন্ধু এবং গাইড হয়ে উঠল। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখলাম। শীলার কথায় বোঝা গেল আত্মারাও বন্ধু হতে পারে। যারা খারাপ তারা হয় মানুষই। রাত তখন প্রায় 10:30। বাইরে ভীষণ নীরবতা। মাঝে মাঝে শুধু দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ ভেসে আসে। ঘরের বাতাসে অজানা এক ভয় আর কৌতূহলের গন্ধ। দরজার পাশে তখনও হালকা কাঁপুনি। আমি, মা, বাবা, ভাইয়া 4 জনে ঘন হয়ে দাঁড়িয়েছিলাম। শীলা, সেই সাদা কাপড়ে মোড়া মেয়েটি, তখন আমাদের ডাইনিং টেবিলের পাশে বসে আছে। তার চোখ দুটি অদ্ভুত রকম উজ্জ্বল, যেন ভিতরে আগুন লুকানো। কিন্তু মুখে ছিল এক ধরনের শান্তি, এক মিশ্র অভিব্যক্তি, যন্ত্রণার, ক্ষোভের, আবার মায়ারও। বাবা খুব ধীরে বললেন, তুমি তুমি সত্যিই মানুষ নও? শীলা হালকা হাসল, যেন কষ্ট ভরা এক মৃদু ব্যঙ্গ। আমি ছিলাম মানুষ। এখন আমি শুধু একটা স্মৃতি, একটা অসমাপ্ত প্রতিশোধের ছায়া। মা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তুমি কেন আমাদের কাছে এলে? শীলা তাকালো জানালার দিকে। বাইরের চাঁদের আলো তার মুখে পড়ল, আর মুহূর্তে তার উপস্থিতি যেন আরও বাস্তব হয়ে উঠল। আমি এসেছি কারণ তোমরা ভালো। তোমাদের ঘর থেকে আলো বের হয়। আমি চাই না তোমরা অন্ধকারে ডুবে যাও, যেভাবে আমি গিয়েছিলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। ভয়টা আস্তে আস্তে কৌতূহলে বদলাচ্ছিল। আমি চেয়ারে বসে পড়লাম। তুমি কি আমাকে সব বলতে পারবে? কিভাবে তুমি? সে থামাল আমার কথা। সব বলবো, কিন্তু আগে প্রতিজ্ঞা করো, যা শুনবে ভয় পেও না, আর কাউকে বলতেও না। আমি মাথা নেড়ে রাজি হলাম। শীলা কথা শুরু করল। আমি ছিলাম শহরের এক কলেজের ছাত্রী। স্বপ্ন ছিল ডাক্তার হব। বাবা ছিলেন খুব সৎ, কিন্তু টাকার জন্য মা আর আন্টি অন্ধ হয়ে গেল। তারা বাবাকে মেরে ফেলল। আমি সব জানতাম, কিন্তু প্রমাণ ছিল না। এক রাতে আমি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু তারা তা টের পেয়ে যায়।
তার গলা কেঁপে গেল। একটা ঠান্ডা বাতাস ঘর জুড়ে বইতে লাগল। আমি অনুভব করলাম ঘরের আলো একটু নিভে আসছে, যেন কেউ ধীরে ধীরে তা শুষে নিচ্ছে। তারা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে, আমার দেহটা নদীর ধারে ফেলে দেয়। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মা মুখে হাত দিয়ে চুপ করে আছেন, বাবা পাথরের মতো স্থির। শিলা আবার বলল, আমি জানি তোমাদের ভয় লাগছে, কিন্তু আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি আমার অসমাপ্ত স্বপ্ন বাঁচাতে, কারণ তুমি ঠিক আমার মতোই হতে চাও, ডাক্তার হতে চাও। আমি কিছু বলতে পারলাম না, কেবল চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। শিলা হাসল, বলল, কাল থেকে তোমার পড়া শুরু। আমি প্রতিদিন রাতে আসব, তোমাকে শিখাবো। কিন্তু একটা কথা মনে রেখো, আমাকে নিয়ে কখনো হাসাহাসি করো না, কাউকে কিছু বলো না, তবেই আমি থাকতে পারব। তারপর হঠাৎ বাতাসের ঝাপটা লাগল, আর সে মিলিয়ে গেল। মা কেঁপে উঠলেন, ভাইয়া হাঁ করে তাকিয়ে আছে। বাবা ধীরে বললেন, সবাই ঘুমাতে যাও, হয়তো এটা স্বপ্ন। কিন্তু আমি জানতাম এটা স্বপ্ন নয়। দরজার পাশে এখনও ভেজা পায়ের ছাপ রয়ে গেছে, যেন কেউ নদী থেকে হেঁটে এসেছে। রাত কেটে সকাল হল। জানালার বাইরের আলো যেন নতুন এক দিন নয়, বরং এক অজানা ভার নিয়ে এসেছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই শিলার মুখ ভেসে উঠছিল, সেই সাদা কাপড়, সেই চোখের আগুন, সেই দুঃখভরা হাসি। বাবা মা কেউই এ নিয়ে আর কোনো কথা বললেন না। মনে হল তারা নিজেরাও বুঝে উঠতে পারছেন না ঘটনাটা সত্যি ছিল নাকি কল্পনা। কিন্তু আমি জানতাম এটা সত্যি। দিনটা স্বাভাবিকভাবে কাটল। অনলাইন ক্লাস করলাম, মায়ের সাথে দুপুরে রান্নাঘরে সাহায্য করলাম, ভাইয়ার সাথে লুডো খেললাম। কিন্তু মনে মনে আমি শুধু অপেক্ষা করছিলাম রাত নামার। রাত 10টা, বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, পুরো পাড়া নিস্তব্ধ। আমি টেবিলে বই খুলে বসে আছি। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে জানালা নড়ল, পরপর 2 বার। তারপর বাতির আলো একটু কমে গেল, আর এক মৃদু ঠান্ডা অনুভূতি ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। আমি বুঝে গেলাম শিলা এসেছে। তুমি এসেছ? আমি ধীরে জিজ্ঞাসা করলাম। একটা মিষ্টি কিন্তু ভারী কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, প্রতিশ্রুতি মনে আছে, আজ থেকে পড়া শুরু। আমি তাকালাম, টেবিলের পাশে আধো আলোয় শিলা দাঁড়িয়ে, আগের মতোই সাদা কাপড়, কিন্তু আজ তার মুখে এক অন্যরকম শান্তি। আজ আমরা জীববিদ্যা শুরু করব, সে বলল, মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা। আমি বিস্মিত হয়ে শুনলাম। সে বোর্ডে আঙুল ছুঁইল, আর মুহূর্তেই একটা হালকা নীল আলো ছড়িয়ে পড়ল। মনে হল বাতাসে বইয়ের পাতাগুলো নিজেরাই উল্টে যাচ্ছে। সে বলল, দেহের ভিতর ছোট ছোট সৈনিক থাকে, এগুলোর নাম লিউকোসাইট। এরা আমাদের ভাইরাস থেকে রক্ষা করে, ঠিক যেমন সচেতনতা আমাদের করোনা থেকে রক্ষা করছে। তার পড়ানোর ভঙ্গি এমন ছিল যেন একজন অভিজ্ঞ শিক্ষক ক্লাস নিচ্ছে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তুমি ডাক্তার হতে চাও, তাই না? সে প্রশ্ন করল। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তাহলে শুধু বই নয়, মন দিয়ে শিখো। মানুষ বাঁচানোই ডাক্তার হওয়ার সবচেয়ে বড় শিক্ষা। তার কণ্ঠে এমন উষ্ণতা ছিল যে ভয়টা ধীরে ধীরে কেটে গেল। আমি মনে করলাম সে সত্যি আমার শিক্ষিকা। হঠাৎ মা দরজায় নক করলেন। আমি চমকে উঠলাম। কি করছো মা, ঘুমাওনি এখনো? আমি তাড়াতাড়ি বললাম, না মা, একটু পড়ছি। মা চলে গেলেন, কিন্তু যখন ফিরে তাকালাম শিলা নেই। বাতাস স্থির, আলো স্বাভাবিক, শুধু খাতার ওপর লেখা, আগামীকাল দেখা হবে, রক্তের গল্প শুরু করব। আমার শরীর কাঁপল। সে কি সত্যি লিখে গেছে? আমি খাতা ছুঁয়ে দেখলাম, কালির দাগ এখনও ভেজা। আমি বুঝে গেলাম এটা স্বপ্ন নয়, বাস্তব। আর এই বাস্তবই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত যাত্রা হতে যাচ্ছে। পরের দিনটা যেন আগের দিনের চেয়েও ভারী লাগছিল। সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, মায়ের রান্নার গন্ধ, ভাইয়ার টেলিভিশনের শব্দ, বাবার অফিস কল। কিন্তু আমার মাথায় ঘুরছিল একটাই চিন্তা, রাত নামলেই আবার দেখা হবে ওর সঙ্গে। দিন শেষে যখন অন্ধকার ঘনিয়ে এলো, বৃষ্টিটাও থেমে গেল। জানালা দিয়ে চাঁদের আলো এসে ডেস্কের ওপর ছড়িয়ে পড়েছে। আমি বই খুলে বসে আছি, অপেক্ষা করছি। 10টা বাজতেই বাতাস হালকা কাঁপল। ঘরের কোণে একটা ছায়া তৈরি হল। সেই পরিচিত ঠান্ডা অনুভূতি ফিরে এলো।
তুমি প্রস্তুত তো? শিলার কণ্ঠ ভেসে এলো। আমি হেসে বললাম, সব সময়। সে আজ টেবিলের পাশে নয়, বরং জানালার ধারে দাঁড়িয়ে। চাঁদের আলোয় তার মুখে এক অদ্ভুত মিশ্রণ, আলো আর অন্ধকারের। সে আজ রক্তের গল্প শিখব, সে বলল। আমি বই খুলে বললাম, রক্ত মানে তো শরীরের জ্বালানি, তাই না? শিলা হালকা হেসে বলল, হ্যাঁ, রক্ত মানে জীবন, কিন্তু কখনো কখনো রক্তই মৃত্যু ডেকে আনে। আমি অবাক হয়ে তাকালাম। তুমি কি বলতে চাও? সে জানালার দিকে তাকিয়ে বলল, যেদিন আমার বাবাকে মারা হলো সেদিন ঘরে এই চাঁদের আলোই পড়েছিল। বাবা অনেক রক্ত হারিয়েছিলেন, আর আমি তখনও জানতাম না রক্তের মানে কি। কিন্তু যখন আমার নিজের রক্ত মাটিতে ঝরল, তখন বুঝেছিলাম এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হল রক্তের দাগ, কারণ সেটা শুধু দেহের নয়, আত্মারও। তার গলা ভারী হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। সে আবার বলল, তুমি জানো, রক্ত শুধু শরীর বাঁচায় না, স্মৃতি বহন করে। প্রতিটি রক্তকণিকা একটা গল্প মনে রাখে। আমি কৌতূহল ভরে জিজ্ঞাসা করলাম, তাহলে তোমার রক্ত? সে তাকাল আমার দিকে, ধীরে বলল, আমার রক্ত আজও আমার হত্যাকারীদের নাম মনে রেখেছে। তারা এখনও বেঁচে আছে। আমার গা কাটা দিয়ে উঠল। তুমি প্রতিশোধ নিতে চাও? শিলা চুপ। তার চোখে আলো ঝলমল করছে, যেন দুইটা আগুনের গোলা। না, সে বলল অবশেষে, আমি প্রতিশোধ নিতে চাই না। আমি চাই তুমি জানো, অসচেতনতা শুধু রোগ নয়, অপরাধও বয়ে আনে। যেমন করোনার সময় অসচেতনরা মৃত্যু ডেকে আনে, তেমনি লোভ আর ঘৃণা পরিবার ধ্বংস করে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। সে যেন শুধু এক আত্মা নয়, এক শিক্ষক, এক দর্শন। তখন শিলা ধীরে আমার দিকে এগিয়ে এলো। আজ একটা প্রতিজ্ঞা করো, প্রতিটি জীবনের রক্তকে মূল্য দেবে, কখনো কাউকে কষ্ট দেবে না। আমি মাথা নেড়ে রাজি হলাম। প্রতিজ্ঞা করছি। সে হাসল, একটুখানি, যেন চাঁদের আলোও থমকে গেল। তাহলে আজকের পাঠ শেষ, কিন্তু মনে রেখো, রক্তের গল্প এখানেই শেষ নয়। তারপর বাতাসে আবার সেই ঠান্ডা ঢেউ, আর শিলা মিলিয়ে গেল। আমি একা রয়ে গেলাম। ডেস্কে খোলা খাতায় নতুন একটা বাক্য লেখা, প্রতিটি জীবন রক্তে লেখা হয়। আমি জানতাম, এখন এই গল্প শুধু আমার নয়, আমাদের দুজনের। আমি আর শিলা, জীবিত আর অদৃশ্য, দুই জগৎ জুড়ে এক অদ্ভুত যাত্রায় নামলাম। সেই রাতের পর থেকে আমার জীবন বদলে গেল। আমি আগের মতো শুধু একজন সাধারণ ছাত্র ছিলাম না। আমার পাশে ছিল এক অদৃশ্য ছায়া, এক বন্ধু, এক শিক্ষক, এক আত্মা, যার নাম শিলা। সে এখন প্রায় প্রতিদিন রাতেই আসে, কখনো জানালা দিয়ে, কখনো দরজার কাছে দাঁড়িয়ে, কখনো আবার শুধু বাতাসে তার উপস্থিতি টের পাই। সে কখনো ভয় দেখায় না, বরং প্রতিটি রাতকে শেখার, ভাবার, বুঝে নেওয়ার সময় করে। আজ রাতেও আমি পড়ার টেবিলে বসে আছি। ঘড়ির কাঁটা 10টা ছুঁতেই বাতাসে নড়াচড়া। আমি জানি সে এসেছে। আজ আমরা পড়ব জীবনের অর্থ, শিলা বলল, কণ্ঠে এক অদ্ভুত উষ্ণতা। আমি অবাক হয়ে হেসে ফেললাম। তুমি আবার দার্শনিক হয়ে গেছ? সে হালকা হাসল। না, আজকের পাঠ শেষ পাঠ হতে পারে। আমার বুকের ভেতর হঠাৎ একটা শূন্যতা নেমে এলো। শেষ পাঠ মানে? তুমি যাচ্ছ? শিলা চুপ করে আমার দিকে তাকাল। চাঁদের আলোয় তার চোখে এবার শান্তি, আর কোনো আগুন নেই। আমার কাজ প্রায় শেষ। আমি আমার অসমাপ্ত স্বপ্ন তোমার মধ্যে রেখে যাচ্ছি। তুমি ডাক্তার হবে, আমি হব তোমার প্রথম শিক্ষিকা। আমার চোখে পানি চলে এলো। আমি ধীরে বললাম, তুমি থেকে যাও না, আমি তোমাকে ছাড়া পারব না। শিলা কাছে এসে বলল, তুমি পারবে, কারণ তুমি এখন বুঝে গেছ, আত্মারা ভয় দেখাতে আসে না, তারা শেখাতে আসে। আমি তোমাকে ভয়, মৃত্যু আর ভালোবাসার মধ্যে পার্থক্য শিখিয়েছি। তার কণ্ঠে এমন এক শান্তি, যেন দীর্ঘদিনের ভার নেমে যাচ্ছে। কিন্তু তুমি মুক্তি পাবে কবে? আমি জিজ্ঞাসা করলাম। শিলা জানালার দিকে তাকিয়ে বলল, যেদিন তুমি প্রথম রোগীকে বাঁচাবে, যেদিন তোমার হাতে কেউ নতুন জীবন পাবে, সেদিন আমি মুক্ত হব। তখন বুঝব আমার স্বপ্ন শেষ হয়নি, শুধু রূপ পাল্টেছে। আমি কাঁদছিলাম। শিলা ধীরে আমার মাথায় হাত রাখল। আমি অনুভব করলাম এক অদ্ভুত উষ্ণতা, যেন রোদ এসে ছুঁয়ে গেল। তুমি জানো, সে বলল, যেদিন আমার রক্ত ঝরেছিল আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আজ তোমার চোখে আমি সেই ভয় দেখি না। এই ভয়হীনতাই তোমার শক্তি। তারপর সে হাসল। তুমি কি জানো, আত্মারাও কাঁদে? আমি কিছু বলার আগেই জানালার বাইরের আকাশে হালকা আলোর রেখা। ভোরের প্রথম আলো। শিলা বলল,
ভোর মানেই নতুন শুরু। আমি যাচ্ছি এখন, কিন্তু মনে রেখো, যখনই ভয় পাবে আমি তোমার পাশে থাকব। আমি চিৎকার করে বললাম, শিলা। বাতাস কেঁপে উঠল, আলো ছড়িয়ে গেল, তারপর শূন্যতা। ডেস্কে খোলা খাতায় লেখা একটিমাত্র বাক্য, আত্মারা চলে যায় না, তারা পরিণত হয় আলোতে। আমি জানতাম এটাই আমাদের শেষ দেখা, কিন্তু শিলার শিক্ষা, তার সাহস, তার আলো, সব কিছু আমার ভেতর রয়ে গেল। সেই দিন থেকে আমি আর আগের মতো নই। আমি জানি প্রতিটি জীবনের পেছনে একটা গল্প আছে, প্রতিটি রক্তবিন্দুর ভেতরে এক আশার স্রোত বইছে। আমি এখন আরও দৃঢ়, আরও সাহসী, আরও মানবিক, কারণ এক আত্মা আমাকে শিখিয়ে গেছে ভালোবাসাই একমাত্র প্রতিষেধক, যা মৃত্যুকেও পরাজিত করতে পারে।